আমাদের সকলের প্রিয় সোনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে ছায়াছবি। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত সাহিত্যিক। তাঁর জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার নিকটবর্তী মুরাতিপুর গ্রামে। তিনি নিজের গ্রামে ও অন্য গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথমে বিভিন্ন চাকুরি সূত্রে অনেক স্থানে ভ্রমণ করেন। পরবর্তীকালে শিক্ষকতার পদে আসীন হন। তিনি অসংখ্য ছোট গল্প ও উপন্যাস লেখেন। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইচ্ছামতি প্রভৃতি। তার বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে হল চাঁদের পাহাড়, মেঘমল্লার, মৌরিফুল প্রভৃতি। তার ছায়াছবি গল্পটিও বিখ্যাত গল্পগুলির মধ্যে অন্যতম। সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ। বিভিন্ন চরিত্রে অভিরূপ ভট্টাচার্য, প্রিয়নাথ মুখার্জি, প্রসেনজিৎ ঘোষ ও রনিতা দেবনাথ। সম্পাদনা সৌম্যশ্রী সেনগুপ্ত। আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের গল্প শুরু করা যাক। এক বন্ধুর মুখে এ গল্প শোনা। তো আমার সেই বন্ধুটি বেশ অনেক বেরিয়েছে। লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত। কলকাতাতেই থাকেন। যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় রাত কাবার হয়ে যায়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া না বড়ই দুষ্কর। অনেক কষ্টে হয়তো একজন মেলে। অধিকাংশ মানুষের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে, বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একই সঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কিংবা কৌটাস্ত পানের খিলির বিনিময়ও হয়তো হয়ে থাকে। কিন্তু ওই পর্যন্তই। মন সায় দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা করে গল্প করে বাঁচি। তো আমার বন্ধুর নাম থাক গেল, নামের দরকারই বা কি? আবার লোকে তাকে বিরক্ত করবে। কৌতূহলী লোকের সংখ্যা তো সর্বত্রই বেশি। কোনো কাজ নেই, গিয়ে আনন্দ করবে আর বকবক করে বকাবে। তিনি একজন শিক্ষিত ব্যক্তি, একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী। হাতে পয়সা ও কলকাতায় বাড়ি দুটোই আছে। বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার জন্য কোনো বাধা ছিল না। কিন্তু আমার বন্ধু আড়ম্বর ও বিলাসিতা একেবারে পছন্দ করেন না। ভূমিকা এই পর্যন্তই। তো সেদিন খুব বর্ষার দিন ছিল। একা বাড়িতে বসে ভালো লাগলো না, একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছে গেলাম। ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ, বাস কচ্ছিত দু একখানা চলছে। জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলাম। বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলো বলাই বাহুল্য। তখনই গরম চা ও খাবারের ব্যবস্থা হলো। পরস্পরের কুশল জিজ্ঞাসাবাদের ভদ্রতা বাদ গেল না। তার বৈঠকখানার গদি আটা আরাম কেদারায় ততক্ষণে বেশ হাত পা এলিয়ে বসে পড়েছি। সন্ধ্যার পর আবার সজোরে বৃষ্টি নামলো। বেশি ঠান্ডা বোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো। বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত। তিনি বললেন, ঘরে স্টোভ আছে, চলুন দোতলার ঘরে। এই বৃষ্টিতে আর কেউ আসবে না। খিচুড়ি চড়িয়ে দিই, ডিম আছে, আলু আছে। আরে চমৎকার! মাছ দেখতে পাঠাবো রঘুয়াকে? না না, তার কোনো দরকার নেই, আমাদের ওতেই হয়ে যাবে। চলুন ওপরের ঘরে, রাতে এখানে খাবেন এবং থাকবেন। নইলে আর যাচ্ছি কোথায়? যেতে চাইলেও যেতে দেওয়া হবে না। ওপরে বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি। দেওয়ালের গায়ে সারি সারি দেওয়া কাঁচের আলমারি, সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইয়ে ভর্তি। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং, প্রতিকৃতি নয়, সবই ল্যান্ডস্কেপ। ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য। আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন। হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার একবারে নখদর্পণে। অনেকদিন রাত্রে হিমালয় ভ্রমণের নানা গল্পে রাত্রি যে কখন কেটে গিয়েছে টেরই পাইনি।
ওপরের ঘরে যখন গিয়ে বসলাম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে। বন্ধু হাতে নিয়ে বললেন, এখানে দেখেছেন হিমালয়ান জার্নাল, সোয়েন হেদিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে। কোথাকার? কাশ্মীর। এমন শৌখিন স্থানে সোয়েন হেদিন বেড়াতেন বলে তো জানতাম না। কোথায় তাকলামাখান, কোথায় কারাকোরাম, এসব দূর দুর্গম স্থান ছাড়া তিনি... না না, চমৎকার দৃশ্যে বর্ণনা করেছেন এই লেখাটায়, দেখবেন। দেখবার চোখ ছিল ভদ্রলোকের, যা সকলের থাকে না। 100 বার সত্যি। তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়ে। কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র। অনেকবার তিনি ক্লান্ত নাগরিকের মন ও চক্ষুকে বিশ্রাম নেওয়ার জন্য দেশ বিদেশের ভ্রমণের বেরোতেন, আমি জানি। কাশ্মীরেও গিয়েছেন অনেকবার। কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন। এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পারলেন। সেটা হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা, যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল। বন্ধু বললেন, সেবার পুজোর পরে আমার বাল্য সুহৃদ রতিকান্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা গেল। রতিকান্ত প্রতি বছর নিজের মোটর নিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে কোথাও না কোথাও যাবে। এবার আমারই কথায় সে কাশ্মীর রওনা দিল। পথের আনন্দ কষ্ট ভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছালাম। সেখানে দিন 2 বিশ্রাম করে আমরা আবার মোটর ছাড়লাম। বাকি পথটুকু বেশ কাটল। সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যক দেখি না। কোহালায় পৌঁছলাম দিল্লি থেকে রওনা হবার 3 দিন পরে সন্ধ্যার দিকে। মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলাম দুজন। গাড়িতে রইল ক্লিনার রামদিন ও ভৃত্য নাথু বাগ। শেষোক্ত ব্যক্তির নামটি অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহকুমায় এবং সে বাংলা ছাড়া অন্য প্রদেশের ভাষা জানে না। চা পানের সময় দোকানিকে আমাদের রাত্রির জন্য একটা বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম। সে 2-1টা সন্ধান দিল। বড় পরিশ্রান্ত ছিলাম সেদিনটা। রাত্রিটাতে একটু ভালো ঘুমের দরকার। নাথুকে গাড়িতে বসিয়ে রেখে, কারণ তার দ্বারা এই বিষয়ে কোনো সাহায্য পাওয়া সম্ভব নয়। রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বার হই। রতিকান্ত বলল, গাড়ির একটা আস্তানাও তো খুঁজতে হবে। খুঁজে পেলে তো ভালো হয়, বাইরে বেজায় ঠান্ডা। নাথু তো শীতে জমে যাবে বাইরে গাড়িতে থাকলে। হ্যাঁ, রামদিন বরং পারে। हमारे वास्ते कोई परवाह नहीं हुजूर। কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না। কোহালা বড় জায়গা নয়। বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ। একখানা দোকানের পিছন দিকে একটা ঘর আছে বটে, দোকানদার দেখালে, কিন্তু সে ঘর এত অপরিষ্কার ও আলো বাতাসহীন, সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব। তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরে পড়ে থাকে। রামদিন মুখে বলেছে বলেই তাকে হিমবর্ষী রাত্রে বাইরে শুইয়ে রাখা যায় না। আমি আর এর উপায় কি বলবো? পরামর্শ করা হলো সেই চায়ের দোকানের কাছে আবার যেতে হবে। তাকে গিয়ে এমনভাবে ধরা হলো যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক। তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই 2000 মাইল রাস্তা অতিক্রম করে এসেছি। দোকানি ভালো, বলল, हुजूर, हम समझ रहे हैं। आप लोगों को परेशान देख खूब खराब লাগছে। एक काम कीजिए, वो जो बाजार है ना, उसके पीछे से जो रास्ता उस वाले छोटे पहाड़ को डिंगे चला गया ना, उरी ऊपर एक बूढ़ा जाट का घर आछे। वो अपने घर में अनेक समय लोगों को शरण देता है। आप वहाँ पूछ सकते हैं। আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম। বাড়িখানা কাঠের দোতলা। দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা বেশ ভালোই ছিল। আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দৌড় খুলে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করল, আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ ব্যক্ত করলাম। আমরা নিরীহ পথিক, কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয়।
কোথা থেকে আসছো তোমরা? অবশ্য হিন্দিতেই বলছিল কথা। আমরা বললাম কলকাতা থেকে। ঘর ভাড়া আমি দিই না। মেহরবানি করে একটু জায়গা দিতেই হবে। কে বললে এখানে জায়গা আছে? বাজারে শুনলাম। আমি ঘর ভাড়া দিই না। ভাড়া না দেন, একটু আশ্রয় দিন। কজন লোক? আমরা 4 জন, তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে। একখানা ঘরে বেশি দিতে পারবো না। তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব, ধন্যবাদ। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। বাড়িতে কোনো স্ত্রীলোক আছে বলে আমাদের মনে হলো না। সিঁড়ির বাম দিকের কোণের ঘরে সে আমাদের নিয়ে গিয়ে বলল, এই ঘরটা আমি দিতে পারি, আর ঘর নেই। কার্পেটখানা পেতে নেবেন, বাইরে টবে জল আছে। গরম জল দিতে পারবো না কিন্তু। কিন্তু বলেই লোকটা চুপ করে গেল। আমাদের ভয় হলো পাছে সে আবার মত বদলায়। আমরা উভয়ই জোর করে বললাম, আপনার খুব মেহেরবানি। হ্যাঁ, চমৎকার ঘরটি। জিনিসপত্র কোথায়? মোটরেই আছে, আরও 2 জন লোক মোটরে আছে। তাদের একজনকে নিয়ে আসি। কি খাবেন রাত্রে? এখানে খাবার ব্যবস্থা হবে না। না না, কোনো দরকার নেই, আমরা দোকান থেকে আনিয়ে নেব। চলুন চলুন, আমরা নিচে যাই, বাজারে যাব। আধ ঘন্টা পরে আমরা আবার এসে বিছানাপত্র পেতে নিলাম। রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল। তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম। তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম। বাজারের রাস্তা সামনের ছোট্ট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে, তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি। অল্প অল্প জ্যোৎস্না উঠেছে। সামনের নিম্নভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ওক, চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব শোভা। বাতাস বেশ শীতল। আমার চোখে যেন ঘুম আসছে না। এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটিরখানি সারা রাত্রি জেগে উপভোগ করি, এই যেন আমার মনের গূঢ় বাণী। কিন্তু শরীর মানল না। পথক্লান্ত দেহ এলিয়ে পড়তে চাইল শয্যায়। অগত্যা শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্তর রইল না। সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। অনেক রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বিছানার উপর বসলাম। কি একটা শব্দ যেন আমি ঘুমের উপরে শুনেছি, তাতেই ঘুম ভেঙেছে। শব্দটা তখনও হচ্ছে। আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখ গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে। এমন একটা দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম। চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে। তারই সুস্পষ্ট আলোতে দেখি একটা নারী মূর্তি আমার সামনের কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে। ভালো করে চেয়ে দেখলাম, হ্যাঁ, নারী বটে, সুন্দরী নারী, বয়স 22-23-এর মধ্যে। কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান, বিশেষ করে সময়, আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হলো। কাশ্মীরের দিকে কখনো আসিনি। এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাত্রের শেষ প্রহরে বনে এমন করে দোলনা টাঙিয়ে দোল খায় নাকি? দৃশ্যটা যদি শুধু সুন্দর হতো, সুন্দর সন্দেহ নেই, তাহলে আমি এমন অস্বস্তি বোধ করব কেন? আমার যেন মনে হলো এই দৃশ্যের মধ্যে একটা জিনিস আছে যা অশীব, যা নিয়মের বিপরীত, যা অমানুষী। তাড়াতাড়ি রতিকান্তকে ডাকলাম। সেও তখন বাইরে এলো। মেয়েটি তখনও দোল খাচ্ছে। রতিকান্তকে বললাম, ও কে ভাই? সে অবাক হয়ে গিয়েছে। চোখ রগড়ে বলল, হ্যাঁ, তাই তো। এখানকার মেয়েরা ওরকম করে নাকি? তা কি জানি, কিন্তু ও কি দোলনায় দড়ি কই? গাছে টাঙিয়েছে কি দিয়ে? ভালো করে চেয়ে দেখলাম। সত্যই তো, দোলনার দড়ি অস্পষ্ট এত যে চন্দ্রালোকে দেখা যাচ্ছে না। সরু তার হলেও তো দেখা যাবে। এই আলোতে কিন্তু তার বা দড়ি কিচ্ছু নেই। শূন্যে ঝুলছে দোলনা। আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম, আমাদের থেকে অল্প দূরেই গাছটার তলায় এই ব্যাপার ঘটছে, অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না।
সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি। রতিকান্ত বলল, ভাই, বাড়িওয়ালাকে ডাকবো? ডাকো। আবার এরই কেউ না হয়, তাহলে হয়তো চটে যাবে। তুমি ডাকো, যা হয় হবে। কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম দুজনে, বোধহয় কয়েক সেকেন্ড। পরক্ষণেই সামনের দিকে চেয়ে দেখি, কোথায় সেই দোদুল্যমানা তরুণী নারী মূর্তি? কিছুই নেই সেই গাছের তলায়। ওই তো সে বাঁকা ডালটা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, গাছটার শুভ্র কাণ্ড। পাশের বেঁটে ওক গাছটা তেমনই দেখা যাচ্ছে, কিন্তু কেউ কোথাও নেই। গাছের তলা একদম ফাঁকা। রতিকান্ত বলল, ও কি, কোথায় গেল? তাই তো, আশেপাশে নেই তো? কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে না আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্নালোকিত উপত্যকা থেকে। যাবার আর কোনো রাস্তা নেই, বাজারে যাবার ওই পায়ে চলার পথ ছাড়া। পিছনে উঁচু পাহাড়টা, বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো। বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। সম্ভব নয় কোথাও লুকানো বা পালানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে। রতিকান্ত বললে, ব্যাপার কি? তাই তো আমিও ভাবছি। এ দেখছি একেবারে ম্যাজিক। সেই রকমই মনে হচ্ছে। কি করা যাবে এখন? শোয়া ও ঘুমোনো। রাত বড় বেশি ছিল না। ঘণ্টাখানেক ঘুমিয়ে উঠে রতিকান্ত ও আমি দেখি নাথুর তখনও নাক ডাকছে। ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালাম। ওই তো সেই গাছটা, ওই তো সেই বাঁকা ডালটা। সত্যি সত্যিই কাল শেষ রাতের দিকে আমরা দুজনে এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি, কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি। হয়তো রাত্রির স্বপ্ন। স্বপ্ন কি জানি। দাড়িওয়ালা বৃদ্ধের নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম। চায়ের দোকানি চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমাদের দেখে বলল, কি যাবার ঘুম হয়েছিল? হ্যাঁ। কেন, বিপদ আপদ ঘটেনি তো? আমি যেন দোকানির কথার সুরে ও দৃষ্টিতে একটা প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলাম। আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে জাঁকিয়ে বসে রাত্রের ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম। দোকানি ঘাড় নেড়ে হেসে বলল, जानती हूँ बाबूजी, इसलिए वो घर का खोज देने से झिझक रही थी। वो जो बन है ना, वहाँ चांदनी राते कुतो लोग वो मेटी के झूला झूलते देखे छे। वो मानुस ने जीन आफरीट पूरी अपनेरा आज ही कोहाला छड़ी चला जाइए। मैं जानती हूँ जो लोग वो खूबसूरत जीन हुरीर मुहे पड़े वो काठेर घर भाड़ा लिए दिनेर पर दिन थेके गेछे। शेषकाले सबका दिमाग खराब হয়ে গেছে। এবারে आत्महत्याओं घटेছিলো। ज्यादा दिन रहने से आप लोग भी विपदे पड़ जाবেন। बाड़ीवाला वो बुरा भी इसलिए आजकल वो घर किसी को भाड़ा देना नहीं चाहते। তোমরা তো স্থানীয় লোক, তোমরা দেখতে পাও না? रुचकी जीन आफरीदদের दिखा जाए 2 महीने शायद कुछ भी नहीं, एक दिन हो গেল। কানুন कुछ नहीं আছে, তবে হ্যাঁ কানুনের মধ্যে এই चांदनी रात हुआ चाहिए और रात्रि का अंतिम प्रहर हुआ चाहिए। इखानकार कोई लोग वो रास्ते से 7 जलने के बाद आता जाता नहीं है। और हाँ, 1 रुपया 7.5 आना हुजूर। आदाब हुजूर। অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। লাইক, সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।